কিডনি ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা যে টেস্ট করব সেটা হচ্ছে রেনাল ফাংশন টেস্ট। এখন এই রেনাল ফাংশন টেস্ট আমরা ইউরিনে টেস্ট করতে পারি, ব্লাডে টেস্ট করতে পারি, কিছু ইমেজ মানে যেগুলোতে ছবি দেখা যায় ওই টেস্ট করতে পারি, স্পেশাল টাইপেরও কিছু টেস্ট আছে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে যেটা ইউরিন টেস্ট। ইউরিনের মধ্যে ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি আমরা, রুটিন টেস্ট করি আর কি ইউরিনে। এখন রুটিন টেস্টের মধ্যে যেটা আছে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আচ্ছা, যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্টের মধ্যে দেখবেন হচ্ছে অ্যামাউন্টটা দেখতে হবে। অ্যামাউন্টটা কত বলেন তো? আপনারা যেটা পড়ছেন সেটাই বলেন। ম্যাম 700 থেকে 2500। আচ্ছা, তাহলে 700 থেকে 2500 ml পার ডে। ইউরিনের কালারটা কি? ইউরিনের কালার হচ্ছে, আপনারা বলেন কালার কি? স্ট্র কালার। স্ট্র কালার বা স্ট্র তো কি? খড়, খড়ের খড়। খড়, তাহলে ইউরিনের কালারটা হচ্ছে খড়ের মতো, তাই না? স্ট্র কালার। খড় তো বুঝেন ওই যে ইয়েতে যেটা থাকে আর কি গ্রামে, যে ম্যাম ধানের গাছ। হ্যাঁ, ধানের গাছই তো মনে হয়। ঠিক আছে। জি না ম্যাডাম, ধানের গাছ না ম্যাম, এটা আমি দিয়ে জানি না ওটা কি বিভিন্ন ধান শুকালে। চাল বানায় ম্যাম, মানে ছাউনি ছাউনি ছাউনির গাছ ম্যাম, ছাউনি। ও, তাহলে এই যে খেরের যে পালা দেয় খড়ের, ওটা কি কি দিয়ে কি ওটা কি কি জিনিস? ম্যাম ওটা তো ধানের গাছই। সেটাই তো হওয়া উচিত। জি ম্যাম, ধানের গাছ। আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে দেন। তারপরে এটার গন্ধ কিরকম? অর্ডারটা হচ্ছে পাঞ্জেন্ট, এটা গন্ধটা ঝাঁঝালো, হ্যাঁ। আর এটা দেখতে হচ্ছে কিরকম? ক্লিয়ার, একদম ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। এটার সেডিমেন্টেশন অ্যাবসেন্ট। সেডিমেন্টেশন মানে কি? তলানি নাই, কোনো তলানি পড়ে? তলানি নাই কিন্তু। তাহলে এটার সেডিমেন্টেশন হচ্ছে অ্যাবসেন্ট। আর এটার স্পেসিফিক গ্র্যাভিটি কত? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.010 থেকে 1.020। এটা মুখস্থ রাখতে হবে সেডিমেন্টেশন, মানে সরি স্পেসিফিক গ্র্যাভিটি। তারপরে কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনটা এটার পিএইচ কিরকম? পিএইচটা হচ্ছে অ্যাসিডিক, তাই না? 4.8 থেকে 8, যদিও 4.8 এর আশেপাশে 8 বলে, কিন্তু 8 গেলে তো অ্যালকালাইনিক হয়ে যায়, স্লাইটলি অ্যাসিডিক আর কি। আর বাকি যে কেমিক্যাল এক্সামিনেশন, এগুলো আমরা নর্মালি পাবো না, যদি ডিজিজ কন্ডিশন থাকে তখন পাবো। যেমন ধরেন অ্যালবুমিন কি জানি আমরা, যে নর্মালি পাওয়া যায় না, পাইলেও খুবই কম, নেগলিজিবল, সেটা 200 মিলিগ্রাম পার ডে এর নিচে, যেটা ধরা যায় না।
হ্যাঁ, কিন্তু যখন কোনো ডিজিজ থাকবে তখন অ্যালবুমিনটা ডিটেক্টেবল হবে। অ্যালবুমিনটা আমরা কিভাবে ডিটেক্ট করব? হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে। আর সুগারটা দেখবো হচ্ছে বেনেডিক্ট টেস্ট দিয়ে। সুগার দেখার জন্য যে টেস্টটা করা হয় সেটাকে বলে বেনেডিক্ট টেস্ট, নরমালি অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে ফসফেট অ্যাবসেন্ট থাকে। আর ব্লাড দেখার জন্য করা হয় অর্থোটোলিডিন টেস্ট বা বেনজিডিন টেস্ট, নরমালি অ্যাবসেন্ট। কিটোন বডির জন্য হচ্ছে রোথেরাস, বায়োসল্ট হেজ, সারফেস টেনশন টেস্ট, বায়োল পিগমেন্ট, পুচার্স টেস্ট। আর ইউরোবিলিনোজেন, এগুলো সব নরমালি অ্যাবসেন্ট থাকবে। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে আমরা কি দেখতে পারি? পাস সেল দেখতে পারি। পাস সেল জিনিসটা কি? ডেড নিউট্রোফিলকেই বলা হয় পাস সেল, যেটা 0 থেকে 4 পর্যন্ত পেতে পারেন নরমালি। হাই পাওয়ার ফিল্ডে 0 থেকে 4 পর্যন্ত পেতে পারেন, এটা নরমাল। যখন এর চেয়ে বেশি পাবেন তার মানে কোনো ইনফেকশন আছে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরবিসি, আরবিসিটা অ্যাবসেন্ট। আর এপিথেলিয়াল সেলও অকেশনালি পাওয়া যেতে পারে, নরমালিও, কিন্তু এটাও ডিজিজ কন্ডিশনে বেড়ে যায়। আর বিভিন্ন কাস্ট গুলা, মানে সেলের যে ভাঙা অংশগুলা, সেলুলার কাস্ট, গ্রানুলার কাস্ট, হায়ালিন কাস্ট, এগুলো নরমালি অ্যাবসেন্ট। ট্রিপল ফসফেট অ্যাবসেন্ট থাকবে। তাহলে এটা গেল মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, মানে এটা হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। ইউরিনে আমরা কি কি দেখবো? আচ্ছা, এরপরে আসেন ব্লাডে আমরা কি কি দেখতে পারি। ব্লাড অ্যানালাইসিস করলে ব্লাডে দেখতে পারি হচ্ছে ব্লাড ইউরিয়া লেভেল, এটা 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্রিয়েটিনিন লেভেল দেখতে পারি 0.6 থেকে 1 মিলি, 1.5 আসলে পাওয়া যায় না, 0.6 থেকে 1.1 থাকে, এরকম আর কি। মেল ফিমেল আলাদা আছে। 0.6 থেকে এখানে 1.5 লেখা, তাই লেখেন এটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং একটা সিঙ্গেল টেস্ট যদি আমরা কিডনি ফাংশন দেখার জন্য করি সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এছাড়া কি দেখতে পারি? ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল 2 থেকে 7, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল 8 থেকে 25। আর বিভিন্ন ক্লিয়ারেন্স টেস্ট করতে পারি। ক্লিয়ারেন্স টেস্ট মানে কি? ক্লিয়ারেন্স টেস্ট মানে একটা বডির মধ্যে ওই যে সাবস্টেন্স আমি ক্লিয়ার করতে চাই ওটাই আমি বডিতে ইনজেস্ট করব, কিন্তু ওটা কিরকম থাকবে? রেডিও অ্যাক্টিভ থাকবে, ওটার সাথে একটা ডিভাইসের মতো, মানে রেডিও অ্যাক্টিভ একটা সাবস্টেন্স অ্যাড করে দিব, ডিভাইসের মতো আর কি, আপনার বোঝার সুবিধার্থে বলতেছি। এবং ওই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা থাকার কারণে ওটা আপনার কখন কোথায় যাচ্ছে সেটা ডিটেক্ট করা যাবে। তাহলে এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আমি অ্যাড করার পরে যতটুকু ক্রিয়েটিনিন, ধরেন এটা কি কি আছে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, তাহলে যতটুকু ক্রিয়েটিনিন আমি দিচ্ছি বডিতে, সেখান থেকে কতটুকু বের হয়ে যাওয়ার কথা, যত ফ্র্যাকশনটা যেটা বের হয়ে যাওয়ার কথা ততটুকু পরিমাণে বের হচ্ছে কিনা, এটাই হচ্ছে ক্রিয়েটিনিন দিয়ে করলে সেটা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। যখন আমি ইউরিয়া ইউজ করব ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট, যখন ইনুলিন ইউজ করব ইনুলিন ক্লিয়ারেন্স টেস্ট। তাহলে আমি যতটুকু ইনজেস্ট করতেছি, যতটুকু বের হওয়ার কথা ওই অ্যামাউন্ট থেকে ততটুকুই বের হচ্ছে কিনা, যদি ক্লিয়ার হয় ঠিক মতো তার মানে কিডনি ফাংশন ঠিক আছে। যদি দেখেন ক্লিয়ার হচ্ছে না তাহলে কিডনিতে ঝামেলা আছে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট কত? 70 থেকে 140 ml পার মিনিট। ইউরিয়া হচ্ছে 60 থেকে 70, আর ইনুলিন হচ্ছে 110। ইমেজিং কিছু টেস্ট আছে যেগুলোতে আমরা ছবি দেখতে পারি, সেটার মধ্যে কি আছে আপনারা বলেন? ছবি দেখতে পারি এরকম কি কি আছে আপনারাই বলেন। আমি এক্স-রে। এক্স-রে, এখানকার এক্স-রে কে বলে প্লেন এক্স-রে। কে ইউবি রিজন, কে ইউবি মানে হচ্ছে কিডনি ইউরিনারি ব্লাডার রিজন। তারপরে আর কি করতে পারি? আল্ট্রাসাউন্ড। আর সিটি স্ক্যান। এবং ইন্ট্রাভেনাস
ইউরোগ্রাফি। ইন্টারভেনাস ইউরোগ্রাফি এটা একটা স্পেশাল টেস্ট, এত কিছু বুঝবেন না, নাম মনে রাখতে পারেন। এগুলা হচ্ছে ইমেজিং টেস্ট, আর কিছু স্পেশাল টেস্ট আছে, সেটার মধ্যে আছে ওয়াটার লোডিং টেস্ট, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এবং রেনাল বায়োপসি। ওয়াটার লোডিং মানে তো বুঝতেছেন, ওয়াটার ইনটেক করাই দিবে, কতটুকু ওয়াটার বের হচ্ছে, ওয়াটার লোডিং টেস্ট। হুম, সব ওয়াটার দিয়েই, ওয়াটার ডিপ্রাইভেশন। আর যেটা বায়োপসিটা ইম্পর্টেন্ট, বায়োপসিটা হচ্ছে আপনার ইয়া দেখা, মানে কোনো ক্যান্সার যখন আমি সাসপেক্ট করব, তখন যেটা হয় ওই জায়গা থেকে টিস্যু নেওয়া হয়। তো হচ্ছে এই যে টিস্যু নেওয়া হচ্ছে, এই টিস্যুটাকে টেস্ট করা হয়, এটাকে বলে বায়োপসি। তাহলে কিডনিতে বায়োপসি করা যায়। আর রেনাল ফাংশন টেস্টের গুরুত্বটা কি? রেনাল ফাংশন একটা ইম্পর্টেন্ট টেস্ট, বিভিন্ন কিডনিটা ফাংশনিং আছে কিনা, ঠিকমতো কাজ করছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য। তাহলে আমরা এটা থেকে কিডনির বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, ইউরিনারি ট্র্যাক্টের, নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, হাজার হাজার ডিজিজ, মানে কিডনির যত ডিজিজ আছে এগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, যাই হোক, আর মেটাবলিক বিভিন্ন সিনড্রোমের মধ্যে আছে হচ্ছে, যেমন ডায়াবেটিস আছে কিনা এটা দেখতে পারি। ডায়াবেটিস আবার দুই ধরনের, মেলাইটাস, ইনসিপিডাস, দুইটাই দেখতে পারি। জন্ডিস দেখতে পারি যদি বিলিরুবিন পাই, তাহলে এইগুলা দেখতে পারি। আর হচ্ছে ওই যে একটু আগে বললাম, বায়োপসি করে দেখতে পারি, বা এক্সপ্লোরেটিভ সাইটোলজি করে দেখতে পারি যে কোনো ক্যান্সার আছে কিনা। এবং প্রেগনেন্সিও কিন্তু ইউরিন দিয়ে ডায়াগনোসিস করা যায়। তাহলে এগুলা গেল হচ্ছে রেনাল ফাংশন টেস্টের ইম্পর্টেন্স। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি বললেন? প্রশ্ন বলেন। Define hematuria, polyuria, and হেমাটোরিয়া, oliguria. আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, নামে বোঝা যাচ্ছে পলি, আচ্ছা কয়েকটা টার্ম আছে। অ্যানোরিয়া, অ্যানোরিয়া মানে কি? মানে হচ্ছে অ্যাবসেন্ট। অ্যানোরিয়া মানে যখন ইউরিন প্রোডাকশন একেবারে বন্ধ হয়ে যাবে, সিসেশন অফ ইউরিন প্রোডাকশন, সেটাকে বলা হয় অ্যানোরিয়া। এখন সেটা স্ট্রোকে, কলাপস বা কোনো সালফোনামাইড পয়জনিং দিয়ে হতে পারে। আহ তারপরে ইনকম্পিটিবল ব্লাড ট্রান্সফিউশন, মানে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের ইয়েতেও কিন্তু আপনারা পড়ছেন, ওখানে হতে পারে। ইউরেটার অবস্ট্রাকশন থাকলে, যে কারণেই হোক, এটা হচ্ছে অ্যানোরিয়া। আর অলিগোরিয়া মানে কি? অলিগো মানে কি বলেন তো? অলিগো মানে কি জানেন? না ম্যাম,
অলিগো শব্দের অর্থ হচ্ছে কম। তাহলে যদি কমে যায়, ইউরিনারি আউটপুট যখন কমে যাবে সেটাকে বলবো অলিগুরিয়া। তাহলে কত বেশি কমে 500 নিচে নেমে আসলে সেটাকে আমরা বলবো অলিগুরিয়া। এখন এটা কজ হতে পারে যে আমি পানি কম খেলাম, বা আমি অনেক এক্সারসাইজ করতেছি, আমার অনেক সোয়েটিং হলো, ওই পরিমাণে পানি খেলাম না, তাহলে আমার অলিগুরিয়া হতে পারে। এছাড়া বিভিন্ন কারণে ভমিটিং, আপনার ডায়রিয়া হলে, ডিহাইড্রেশন হয়, তারপরে হচ্ছে ব্লিডিং হলে, অনেক শকে গেলে পেশেন্ট, স্টোন থাকলে, এই নানান কারণে অলিগুরিয়া হতে পারে। আচ্ছা, এরপরে যেটা পলিইউরিয়া, পলি মানে কি এটা তো জানেন, পলি মানে কি? হুম, বেশি। আচ্ছা, তাহলে পলিইউরিয়া মানে হচ্ছে বেশি, যখন ইউরিনের ভলিউম 3 লিটারের বেশি হবে সেটাকে আমরা বলবো পলিইউরিয়া। এটার মধ্যে আছে হচ্ছে যদি আপনি ফ্লুইডটা বেশি ইনটেক করেন, বা আপনার কোনো মেন্টাল ডিস্টারবেন্স থাকে, ঠান্ডা ওয়েদারে অথবা কোনো টেনশনে থাকে, ডায়াবেটিস হলে, তাহলে এইগুলা নানান কারণে, বিভিন্ন ওষুধের কারণে, যেমন ডায়াবেটিক্স, এটা খেলে খালি ইউরিন পাস হয়, তাহলে এইসব কারণে অলিগুরিয়া হতে পারে, পলিইউরিয়া হতে পারে। আর প্রোটিন ইউরিয়া মানে কি, নামে বোঝা যাচ্ছে যখন প্রোটিন পাওয়া যাবে ইউরিনে, সেটা প্রোটিন ইউরিয়া। আর যখন সেটা কত, 200 বেশি হবে, 200 কম হলে তো নর্মাল বুঝছি, 200 বেশি হলে উফ, আচ্ছা, সেটা হচ্ছে প্রোটিনুরিয়া। প্রোটিনুরিয়ার মেইন হচ্ছে মাল্টিপল মাইলোমা, নেফ্রোটিক সিনড্রোম, টক্সিমিয়া, প্রেগন্যান্সি, অ্যামাইলোডোসিস, এগুলাতে অনেক বেশি প্রোটিনুরিয়া হয়। আচ্ছা, তারপরে গ্লাইকোসুরিয়া হচ্ছে সুগার অথবা গ্লুকোজ ইউরিনে পাওয়া যায় যখন, সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। সুগার অথবা গ্লুকোজ যখন ইউরিনে পাওয়া যায় সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। যেটার মধ্যে কি আছে, ডায়াবেটিস মেলাইটাসে গ্লাইকোসুরিয়া হয়, এলিমেন্টারি এবং রেনাল গ্লাইকোসুরিয়া। আর হেমাচুরিয়া যেটা এখানে লেখা নাই, আমি বলি আপনার, হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লাড পাওয়া গেলে, যখন ইউরিনে ব্লাড পাওয়া যায় সেটাকে বলে হেমাচুরিয়া। বুঝতে পারছেন? এই, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম, ব্লাড পাওয়া গেলে। এটা, হ্যাঁ, এটা একটু লিখে নিয়েন, হেমাচুরিয়া কি। ম্যাম, স্পেলিংটা একটু বলবেন? এই, কোশ্চেনই তো লেখা আছে হেমাচুরিয়া, স্পেলিং আবার কি? HAEMATURIA, হেমাচুরিয়া। এটার মানে হচ্ছে প্রেজেন্স অফ আরবিসি ইন ইউরিন। ম্যাম এতটুকু এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এই মানে পর্যন্ত? ডেফিনেশন এতটুকুই। আর যদি কজ পড়তে চান, দুই একটা কজ পড়তে পারেন, ডেফিনেশন এতটুকুই। ওটির ওরা জয়েন করা শুরু করছে অলরেডি। আচ্ছা, তাহলে হেমাচুরিয়ার কজের মধ্যে আছে হচ্ছে
প্রি রেনাল কজের মধ্যে এগুলো লাগবে না, প্রি রেনাল মেনাল কয়েকটা কজ বলি। ধরেন কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকলে, হ্যাঁ, মানে আগে থেকে তার রক্তের কোনো ডিসঅর্ডার থাকলে, হিমোফিলিয়া বা ডিআইসি এই ধরনের অসুখ বিসুখ থাকলে, এছাড়া হচ্ছে যদি কিডনিতে তার স্টোন থাকে, যদি হচ্ছে আপনার ক্যান্সার থাকে, ইউরেটারে স্টোন থাকে, কোনো কারণে ইউরেটার বা ব্লাডার আঘাত পেলো, হ্যাঁ, তারপরে হচ্ছে ইভেন আপনার ইউটিআই থাকলেও যখন ইউটিআইটা সিভিয়ার হয় সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে, অথবা যে কোনো জায়গায় ক্যান্সার, ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় ক্যান্সার থাকলেই সেক্ষেত্রে হেমাচুরিয়া হবে। তাহলে এগুলো হচ্ছে হেমাচুরিয়ার কজ। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে মিকচুরেশন কি আসছে আপনাদের? জি ম্যাম। আচ্ছা, তাহলে মিকচুরেশন একটু বের করেন। মিকচুরেশন থেকে কি আসছে? ম্যাম শর্ট নোটও আসছে, আবার এমনিতে বড় কোশ্চেন আসছে। প্রশ্নটা বলেন। ম্যাম হোয়াট ইজ হোয়াট মিকচুরেশন? ইজ মিউচুরেশন? এটুকুই? তাহলে আবার বড় প্রশ্ন কই পেলেন? ম্যাম আপনার যে দিছিলেন ওই ম্যাম পেজের ও মধ্যে আচ্ছা, ওইভাবে বুঝছেন। তাহলে আর জি। শর্ট নোটও আসছে মিকচুরেশনের? জি ম্যাম। ওকে, তাহলে একটু বের করেন মিকচুরেশন। বের করছেন? জি ম্যাম। তাহলে দেখেন মিকচুরেশনের ডেফিনেশনটা হচ্ছে কি রকম। Micturition is fundamentally a spinal reflex facilitated and inhibited by higher brain center and subject to voluntary facilitation and inhibition. তাহলে মিকচুরেশনটা হচ্ছে একটা স্পাইনাল রিফ্লেক্স, ঠিক আছে? তারপরে স্পাইনাল কর্ডের রিফ্লেক্স, হ্যাঁ, যেটা কি হবে, হায়ার ব্রেন সেন্টার দিয়ে এটা কন্ট্রোল হবে, ইদার ফ্যাসিলিটেট হবে অথবা ইনহিবিট হবে। এবং হায়ার ব্রেন সেন্টারটা কি করবে আবার, ওই অর্গানটাতে মিকচুরেশনটাকে ফ্যাসিলিটেশন করবে অথবা ইনহিবিশন করবে, কিন্তু এটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোল। কারণ মিকচুরেশন ব্যাপারটাই হচ্ছে কি, ইউরিন যে পাস করতেছে এটাকে বলা হচ্ছে মিকচুরেশন। এখন ইউরিন পাস আমরা সার্টেন লেভেল পর্যন্ত তো এটা ভলান্টারি, তাই না? আমি চাইলে চাপায় রাখতে পারি, চাইলে সাথে সাথে ইয়া করতে পারি, তাহলে এটা ভলান্টারি ফ্যাসিলিটেশন এন্ড ইনহিবিশন। তাহলে মিকচুরেশনটা কি একটা স্পাইনাল, এটা একটা রিফ্লেক্স আমার বডির প্রথম রিফ্লেক্স। কেন? কারণ হচ্ছে আমার প্রথমে আর্জ আসবে যখন আমার ব্লাডার ফুল হবে, ব্লাডার ফুল হলে সে আর্জ আসবে যে ব্লাডার ফুল হয়ে গেছে, ব্লাডার খালি করতে হবে। তাহলে এই ব্লাডারটা হচ্ছে লোয়ার সেন্টার, আর ব্লাডারটাকে কে কন্ট্রোল করবে? ব্রেন থেকে কন্ট্রোল হবে, হায়ার সেন্টার। হ্যাঁ, হায়ার সেন্টার এই ব্লাডারটাকে ফ্যাসিলিটেশনও করতে পারবে, ইনহিবিটও করতে পারবে। তাহলে হায়ার সেন্টার দিয়ে যখন ওখান থেকে সিগন্যাল আসবে, সিগন্যাল আসার পরে তারপরে সে ব্লাডারে যে ইয়া করবে, যে ব্লাডার খালি করতে হবে। তাহলে এটাই হচ্ছে মিকচুরেশন। মিকচুরেশনের ডেফিনেশন বুঝতে পারছেন? ম্যাম লাস্টে একটু বুঝতে পারি না।
এটা বলছে যে এটা একটা রিফ্লেক্স যেটা কন্ট্রোল হবে হায়ার ব্রেন সেন্টার দিয়ে, রিফ্লেক্সটা ফ্যাসিলিটেশন হবে অথবা ইনহিবিশন হবে, এবং হায়ার ব্রেন সেন্টারটা তারপরে নিয়ন্ত্রণ করবে যে আপনি ইভাকুয়েট করবেন নাকি করবেন না ব্লাডার। কিন্তু এখানে একটা কথা আছে যেটা ভলান্টারি। কেন ভলান্টারি? কারণ আমরা সার্টেন লিমিট পর্যন্ত এটাকে কন্ট্রোল করতে পারি। আপনি যখন মিচুরেশনের স্টেজটা পড়বেন তখন আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবেন। ক্লাস নেই আপু। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে দেখেন ফিলিং অফ ইউরিনারি, বসেন আপু, ফিলিং অফ, বসেন, কই যাবেন? হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, মিচুরেশনের স্টেজ গুলা দেখেন, এটার মধ্যে কি আছে? ফার্স্টে হচ্ছে ইউরিনারি ব্লাডারটা ফুল হলো, ওই যে যখন ইউরিন ফর্মেশন হবে, ইউরিন ফর্মেশন হয়ে ইউরিনটা কি হবে, ইউরেটার দিয়ে ব্লাডারে এসে জমা হতে থাকবে। যখন দেখা যাবে যে 350 ml এর বেশি ক্রস করে যাবে ইউরিনটা ব্লাডারে, তখন কি হবে, আমার একটা ফিল আসবে যে আমার ব্লাডার ফুল হয়ে গেছে। ব্লাডার যখন ফুল হবে তখন ব্লাডারের পাশে যে স্প্রেচ রিসেপ্টর গুলা থাকবে, ব্লাডারের যে রিসেপ্টর থাকবে সেখানে যে ও স্টিমুলেট করবে, রিসেপ্টরকে স্টিমুলেট করবে, সোজা কথা রিসেপ্টরে প্রেসার দিবে। তখন যেটা হবে, রিসেপ্টর থেকে আবার নার্ভ ইম্পালসটাকে সে ক্যারি করে স্পাইনাল কর্ডে নিয়ে যাবে যে আমার ব্লাডার ফুল হয়ে গেছে, ইভাকুয়েট করতে হবে। এই সিগন্যালটাকে কি করবে, স্পাইনাল কর্ডে নিয়ে যাবে। স্পাইনাল কর্ডের কোথায়? স্যাক্রাল সেগমেন্ট অফ দা স্পাইনাল কর্ডে নিয়ে যাবে। কিসের মাধ্যমে? যেটা ইম্পালস যে নেয় সেটা কি এফারেন্ট না ইফারেন্ট নার্ভ? ও আচ্ছা, আপনারা তো এগুলো পড়েন নাই, সরি, আমি ভুলে গেছি, আমি ভাবছি আপনাদের নার্ভাস সিস্টেম পড়াইছি। আচ্ছা, যারা ইম্পালস নিয়ে যায়, ঠিক আছে, যারা হচ্ছে সেন্সরি ক্যারি করে, সেন্স ক্যারি করে, তারা হচ্ছে এফারেন্ট নার্ভ ফাইবার। তাহলে সে কি করবে, স্যাক্রাল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডে এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে ইম্পালসটা যাবে। এই এফারেন্ট নার্ভ ফাইবারটার নাম হচ্ছে পেলভিক নার্ভ। একই, পেলভিক নার্ভ এফারেন্ট ইফারেন্ট দুটো হিসেবেই কাজ করতে পারে। তাহলে এফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে ইম্পালসটা স্যাক্রাল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডে গেল। ওখানে যে ইয়া করবে যে আমার অলরেডি ইম্পালস আসছে, এখন কি করবে, স্পাইনাল কর্ডটা আবার আরেকটা ইম্পালস পাঠাবে ব্লাডারে যে ফুল হয়ে গেছে, খালি করার জন্য এবার সে ইম্পালস পাঠাবে। তাহলে যেটা এই যে ইম্পালসটা যাচ্ছে এটা আসবে কি মাধ্যমে? ইফারেন্ট নার্ভ ফাইবার। সেন্সটা যে ক্যারি করে সে হচ্ছে এফারেন্ট নার্ভ ফাইবার। আর যখন কাজ করাইতে হবে, তারপরে মোটরটা যে ক্যারি করে সে হচ্ছে ইফারেন্ট নার্ভ ফাইবার। তাহলে তখন ইফারেন্ট নার্ভ ফাইবার থেকে ইম্পালস আসবে। ইফারেন্ট নার্ভ ফাইবার যে কি করবে, পেরিনিয়ামের যে মাসল গুলা থাকে, পেরিনিয়াম মানে বুঝছেন তো, অ্যানাসের চারপাশের যত মাসল আছে তাদেরকে সে রিল্যাক্স করবে, শুধুমাত্র স্ফিংটার ইউরেথ্রি বাদে। স্ফিংটার ইউরেথ্রি মানে কি? ইউরেথ্রার যে স্ফিংটার, স্ফিংটার মানে মনে করেন ওপেনিং, ইউরেথ্রার যে ওপেনিং আছে সেখানে যে মাসল আছে সেই মাসলটা ছাড়া বাকি সব মাসল রিল্যাক্স হয়ে যাবে, এবং পেটের মাসল গুলা কন্ট্রাকশন করবে, সংকোচন হবে পেটের মাসল। পেটের মাসল যখন সংকোচন হবে তখন কি হবে, ডেট্রোসার মাসলও সংকোচন হবে। ডেট্রোসার মাসলটা আছে কোথায় জানেন? ডেট্রোসার মাসলটা হচ্ছে ব্লাডারে। তাহলে ইউরিনারি ব্লাডারের মাসলটা হচ্ছে সংকোচন হবে, আর ইউরিনারি ব্লাডারের যে ওপেনিংটা সেইখানের যে মাসল স্ফিংটার বেসিকি, বেসিকিটা হচ্ছে রিল্যাক্স হবে। তাহলে উপর দিকে যদি সংকোচন হয় আর আমার রাস্তাটা যদি খুলে যায় তাহলে কি হবে, ইউরিন ম্যাম বের হয়ে যাবে। ইউরিন নিচে নেমে আসবে, তাই তো? তাহলে যখন স্ফিংটার বেসিকি, এই স্ফিংটার বেসিকিকে আরেকটা নাম আছে, এটাকে বলে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এক্সটার্নাল স্ফিংটার মানে বাইরের দিকে। তাহলে এক্সটার্নাল স্ফিংটারটা রিল্যাক্স হয়ে গেল,
যখন এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স হবে তখন আলটিমেটলি কি করবে সে, যে ইন্টারনাল স্ফিংটারটাকেও রিল্যাক্স করবে। ইন্টারনাল স্ফিংটার আছে কোথায়? ইন্টারনাল স্ফিংটার আছে কিন্তু ইউরেথ্রাতে। বুঝতে পারছেন? তাহলে ব্লাডারের স্ফিংটার রিল্যাক্স হলো, ইউরিন গুলা ইউরেথ্রাতে নেমে আসলো, ইউরেথ্রাতে নেমে আসলে সেইখানে যে স্ট্রেস রিসেপ্টর থাকবে ইউরেথ্রার, তখন সে যে ওই স্ট্রেস রিসেপ্টরের মধ্যে চাপ দিবে। ওই একই ঘটনা, স্ট্রেস রিসেপ্টর যখন চাপ দিবে তখন পেলভিক নার্ভ দিয়ে ইম্পালসটা যাবে, তারপরে সে কি করবে, ইউরেথ্রার যে নার্ভ আছে পুডেন্টাল নার্ভকে ইনহিবিট করবে। পুডেন্টাল নার্ভ যখন ইনহিবিট করবে, পুডেন্টাল নার্ভ কি করবে, এক্সটার্নাল যে ইউরেথ্রাল স্ফিংটার আছে সেটাকে রিল্যাক্স করবে। আর এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স মানে কি, খুলে যাওয়া। এক্সটার্নাল স্ফিংটার যখন খুলে যাবে তখন ইউরিন গুলা সব বাইরে বের হয়ে আসবে, ইউরেথ্রা দিয়ে ইউরিন বাইরে বের হয়ে যাবে, তাহলে ভয়েডিং অফ ইউরিন হবে। একটু কঠিন, বাট বুঝতে পারছেন? ম্যাম গোলায় যেতেছে না, ফার্স্টের দিকে আর লাস্টের দিকে গুলায় যাচ্ছে, জি ম্যাম। গুলায় গেলে একটু কঠিন, গুলায় যাওয়ার কথা। আচ্ছা আরেকবার বলি, এবার একটু শুনেন। আচ্ছা ফার্স্টে কি বললাম, এটা কিন্তু একটা রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি, যে আমার একটা ইম্পালস আসবে, একটা সেন্সরি ইম্পালস আসবে, সেন্সরি স্টিমুলেশন আসবে, ওইটার এগেইনস্ট আমি একটা মোটর ফাংশন করব। যেমন ধরেন আমাকে মশা কামড় দিল, আমি মশাটা মারলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা রিফ্লেক্স। মশা কামড় দিল, পেইনটা গেল, তাহলে পেইন হচ্ছে সেন্সরি। আমি মশাটাকে মারলাম, তাহলে আমি একটা কাজ করলাম, তাহলে এটা হচ্ছে মোটর, তাহলে এটা একটা রিফ্লেক্স। তাহলে আপনার মিকচুরেশনটাও হচ্ছে একটা রিফ্লেক্স। আমার প্রেসার পড়বে, যখন ব্লাডারটা ফুল হয়ে যাবে আমার প্রেসার পড়বে, তাহলে প্রেসারটাকে ক্যারি করে নিয়ে গেল স্পাইনাল কর্ডে, তখন প্রেসার পড়ার কারণে আমি একটা কাজ করব, সেই কাজটা কি, আমি ব্লাডারটা ইভাকুয়েট করব। এতজন জয়েন করে কোনো লাভ নাই, একটু পরেই বের হয়ে যেতে হবে, ওটির লোকজন সব জয়েন করতেছেন, একটু পরে জয়েন করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে তখন ব্লাডারটা ইভাকুয়েট করব, তার মানে আমি একটা কাজ করব, তাহলে এই জন্য এটা হচ্ছে একটা রিফ্লেক্স। তাহলে প্রথমে কি হবে, বের হয়ে গেলে আবার একটু ঢুকেন, কারণ আপনাদের এইটা আমি আবার আরেকদিন পড়াইতে গেলে তখন আরো ঝামেলা হবে। পিটি বের হয়ে গেলে আবার একটু ঢুকেন। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে ব্লাডারটা ফুল হয়ে গেছে, ফুল হওয়ার পরে এই
এই শুরু করলাম। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে কি হবে, ব্লাডারটা হচ্ছে যখন ফিল হবে, মানে ফুল হবে ব্লাডারটা, ব্লাডার ফুল হলে হচ্ছে ব্লাডারের পাশে যে স্ট্রেচ রিসেপ্টর গুলা থাকে, ব্লাডারেও রিসেপ্টর থাকে স্ট্রেচ, আবার ধরেন ইউরেথ্রাতেও স্ট্রেচ রিসেপ্টর থাকে। আর এই ইউরেথ্রাল ওপেনিং হচ্ছে দুটা, মানে স্ফিংটার হচ্ছে দুটা, একটা আছে হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার আর একটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। এক্সটার্নাল স্ফিংটারটা হচ্ছে স্ফিংটার ভ্যাসিকি, হ্যাঁ, যেটা হচ্ছে ব্লাডারে থাকে। আর ইন্টারনাল স্ফিংটারটা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, যেটা ইউরেথ্রাতে থাকে। এখন আপনার ইউরিনের যে ধাপগুলা চিন্তা করেন, কিডনি থেকে ফার্স্টে ব্লাডারে আসবে, ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে বের হবে, আর কিডনি থেকে ব্লাডারে আসবে ইউরেটার দিয়ে। তাহলে ব্লাডার থেকে ইউরেথ্রাতে যেতে হবে যদি ইউরিনটা বের করতে হয়। তাহলে প্রথমে ব্লাডারে তো জমা হলো, জমা হলে ব্লাডারটা ফুল হয়ে গেল, ফুল হলে ব্লাডারের চারপাশে যে স্ট্রেচ রিসেপ্টর থাকবে সেখানে চাপ পড়বে, তাহলে স্ট্রেচ রিসেপ্টর গুলো স্টিমুলেট হলো। তো চাপ পড়ার পরে কি হবে, এই সিগন্যাল তো নিয়ে যেতে হবে ইয়েতে আপনার হায়ার সেন্টারে, নাহলে তো আর কাজ হবে না। তাহলে সিগন্যালকে হায়ার সেন্টারে নিয়ে যাবে কার মাধ্যমে, অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে। হায়ার সেন্টারটা কোথায়, স্যাক্রাল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে নিল, নেওয়ার পরে সেখান থেকে আবার মোটর ইম্পালস আসবে, মোটর ইম্পালস আসবে কার মাধ্যমে, ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে। মোটর ইম্পালসটা কি, যে
ব্লাডার ফুল হয়ে গেছে, এখন ইভাকুয়েট করো। আর সেন্সরি ইম্পালস মানে ব্লাডার ফুল, এই ইনফরমেশনটা নিয়ে গেল। আর ইভাকুয়েট করো, এই ইভাকুয়েট করার কাজটা করানোর জন্য আসবে কে? সেই ইম্পালসটা কে ক্যারি করবে? ইফারেন্ট নার্ভ ফাইবার। তাহলে ইম্পালস নিয়ে আসলো, সে এসে কি করবে? পেরিনিয়ালের যে মাসেল গুলা থাকবে তাদেরকে রিল্যাক্স করবে। পেরিনিয়াম মানে অ্যানাসের চারপাশে যত মাসেল আছে তাদেরকে সে রিল্যাক্স করবে। শুধুমাত্র স্ফিংটার ইউরিথ্রি ছাড়া বাকি সব মাসেল এখানে রিল্যাক্স হয়ে যাবে। তাহলে এই মাসেল গুলা রিল্যাক্স হবে এবং পেটের যে মাসেল গুলা থাকবে তাদের হচ্ছে কন্ট্রাকশন হবে। তাহলে অ্যাবডোমিনের মাসেল গুলা কন্ট্রাকশন করবে। আর ইউরিনারি ব্লাডারের মাসেলটা হচ্ছে ডেট্রুসর। তাহলে ব্লাডারের যে মাসেল আছে সেও কন্ট্রাকশন করবে, তাহলে ডেট্রুসর মাসেলটা কন্ট্রাকশন হবে এবং ডেট্রুসর কন্ট্রাকশন হবে। আর ব্লাডারের যে স্ফিংটার আছে, স্ফিংটার ভ্যাসিকি, সে হচ্ছে রিল্যাক্স হবে। তাহলে মাসেল কন্ট্রাকশন হবে আর স্ফিংটার ভ্যাসিকিটা হচ্ছে রিল্যাক্স হবে, মানে এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স হলো। তাহলে এক্সটার্নাল স্ফিংটার যখন রিল্যাক্স হবে, তাহলে বডি উপরের দিকে চাপ দিচ্ছে, নিচের দিকে খোলা, তাহলে ইউরিন সব ইউরিনারি ব্লাডার থেকে বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? বের হয়ে যাবে হচ্ছে ইউরেথ্রাতে, তাই তো? নিচে ইউরেথ্রা, তাহলে সে ইউরেথ্রাতে গেল। তখন ইউরেথ্রাতে এত ইউরিন চলে যাবে, তখন ইউরেথ্রার চারপাশে যে স্ট্রেচ রিসেপ্টর গুলো থাকবে তাদের উপরে চাপ পড়বে, তাহলে তারা স্টিমুলেটেড হবে। তারপরে এইখান থেকে আবার সিগন্যাল নিয়ে যাবে, এফারেন্ট ইম্পালসের মাধ্যমে ইম্পালস গুলাকে ক্যারি করবে পেলভিক নার্ভ, সিগন্যাল নিয়ে যাবে। তখন কি হবে? যখন পেলভিক নার্ভ এখান থেকে সিগন্যাল নিবে, তখন এই ব্লাডারে আছে পুডেন্ডাল নার্ভ, সে যে কি করবে? পুডেন্ডাল নার্ভকে ইনহিবিট করবে। আর এই পুডেন্ডাল নার্ভের কাজই হচ্ছে যে এক্সটার্নাল স্ফিংটার আছে ইউরেথ্রাতে, সেই এক্সটার্নাল স্ফিংটারটাকে রিল্যাক্স করবে। তাহলে এক্সটার্নাল স্ফিংটার যখন রিল্যাক্স হবে তখন তো ইউরিনারি ব্লাড ইউরেথ্রা দিয়ে সব ইউরিন বাইরে বের হয়ে আসবে। এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম স্ফিংটার বেসিক্যালি কি ইন্টারনাল ম্যাম? বুঝি নাই কি? ম্যাম স্ফিংটার বেসিকি ম্যাম ওইটা কি ম্যাম ইন্টারনাল স্ফিংটার? না 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 না, স্ফিংটার বেসিকই হচ্ছে ব্লাডারের স্ফিংটার। আর আপনার ইউরেথ্রারই দুইটা স্ফিংটার আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংটার। ইন্টারনালটা হচ্ছে ব্লাডারের যে স্ফিংটার, স্ফিংটার বেসিকই ওটার নিচে থাকে। যখন ব্লাডারের স্ফিংটারটা খুলে যায়, ওই স্ফিংটার মানে ধরেন ওপেনিং, ব্লাডারের যখন ওপেনিংটা খুলে যায় তখন ব্লাডার ওপেনিং খোলার কারণে সে যে আলটিমেটলি ইউরেথ্রার ওপেনিংটাও খুলে দেয়, মানে ইউরেথ্রার ইন্টারনাল স্ফিংটারটাও খুলে দিবে। তারপরে সব ইউরিন ইউরেথ্রাতে ঢুকে যাবে। ইউরেথ্রাতে ঢুকে গেলে ইউরেথ্রা যে স্ট্রেচ রিসেপ্টর থাকবে তারা স্টিমুলেটেড হবে, সেখান থেকে পেলভিক নার্ভ দিয়ে ইম্পালস যাবে। সে পেলভিক নার্ভ আবার যে কি করবে? পুডেন্ডাল নার্ভকে ইনহিবিট করবে। আর পুডেন্ডাল নার্ভটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটাকে রিল্যাক্স করবে এবং ইউরিনটা বাইরে বের হবে। মানে ইউরেথ্রার মনে করেন দুটো ওপেনিং, ভিতরের দিকে একটা, বাইরের দিকে একটা। যখন ব্লাডার খুলে যাবে তখন ভিতরের ওপেনিংটাও খুলে যাবে ইউরেথ্রার। খুলে গেলে সব ইউরিন ইউরেথ্রাতে ঢুকে যাবে। তারপরে যে আলটিমেটলি ইউরেথ্রার বাইরের ওপেনিংটা খুলে যাবে, বাইরের ওপেনিংটা খুলে গেলে সব ইউরিন বাইরে বের হয়ে আসবে। এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, উফ আল্লাহ, তাহলে ম্যাচ মিকচুরেশন কিন্তু শেষ আপনাদের। তাহলে আপনাদের মনে হয় আর কি বাকি আছে? ডিহাইড্রেশন এবং ইনটেক আউটপুট, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আপনাদের নেক্সট ক্লাসে পড়াবো। ডিহাইড্রেশন, ইনটেক আউটপুট আজকে থাকুক, হ্যাঁ? আপনারা বের হয়ে যান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।